আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। তেহরানে বড় পরিসরে চলছে ইসরায়েল যুক্তরাষ্ট্রের অভিযান। টার্গেট সরকারি অবকাঠামো, পাল্টা হামলায় মিত্র দেশের মার্কিন ঘাঁটি ও রাডার ধ্বংস করল ইরান। বিশ্ববাজারে হু হু করে বাড়ছে জ্বালানি তেলের দাম, ব্যারেল এখন $92 বেশি। দেশের পাম্পগুলোতে ক্রেতাদের বাড়তি চাপ সামাল দিতে হিমশিম অবস্থা। সংসদের পুরনো খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি। জনপ্রত্যাশা পূরণে নতুন এমপিদের দক্ষতা তৈরির লক্ষ্যে চলছে প্রশিক্ষণ, বললেন সালাউদ্দিন। অমর একুশে বইমেলায় আজ চতুর্থ শিশু পাপেট শো আর সিসিমপুরের উপস্থাপনায় মুগ্ধ কচিকাচারা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। ইরানের অব্যাহত হামলায় বাংকারে আশ্রয় নিচ্ছে লাখ লাখ ইসরায়েলি। শনিবার রাত থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার পরিধি বৃদ্ধি করেছে ইরান। তেল আবিব, হাইফা সহ বিভিন্ন অঞ্চলে বসবাসরত ইসরায়েলিরা ছুটছে নিরাপদ আশ্রয়ের খোঁজে। এদিকে আরব দেশগুলোয় অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে নতুন ধরনের মিসাইল ছুড়েছে ইরান। বাহরাইন, কাতার, সৌদি আরবের দাবি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ধ্বংস করা হয়েছে বেশ কিছু মিসাইল। ইরানি মিসাইল আঘাত হানতেই ভয় আতঙ্কে ছুটোছুটি ইসরায়েলিদের। যে যেভাবে পারছে ছুটছে নিরাপদ আশ্রয়ের খোঁজে। ডেভিড স্লিং এর মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ঠেকাতে ব্যর্থ হচ্ছে ইরানের মিসাইল। আবাসিক এলাকা সহ কৌশলগত অবস্থানে আছড়ে পড়ছে একের পর এক ক্ষেপণাস্ত্র। শনিবার নতুন করে হামলার পরিধি বাড়ায় তেহরান। নতুন ধরনের মিসাইল দিয়ে চালানো হয় হামলা। ধারণা করা হচ্ছে এখন পর্যন্ত 200-র বেশি মিসাইল ছোড়া হয়েছে। বাংকারের স্থান সংকুলন না হয় বিভিন্ন স্থাপনার আন্ডারগ্রাউন্ডে আশ্রয় নিচ্ছে ইসরায়েলিরা। প্রাণ বাঁচানোর তাগিদে সেখানে অবস্থান করতে বাধ্য হচ্ছে তারা। শুক্রবারের ব্যাপক ক্ষয়ক্ষতির পর শনিবারও বিস্ফোরণ হয়েছে জেরুজালেমে। এর পাশাপাশি তেল আবিব এবং হাইফাতেও আঘাত হানে মিসাইল। আরব দেশগুলো থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করেও হামলা জোরদার করেছে ইরান। আরব দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় হামলা হয়েছে ইরাকে। টার্গেট করা হয় একাধিক তেল ক্ষেত্র। বসরায় যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন বিদেশি তেল কোম্পানির কর্মীদের আবাসিক স্থাপনা লক্ষ্য করে হামলা হয়। ধ্বংস করা হয়েছে সংযুক্ত আরব আমিরাত ও জর্ডানে থার্ড রাডার। কাতারের মার্কিন ঘাঁটিতে থাকা FS-132 রাডার ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের হামলায়। ইরান জুড়ে দফায় দফায় হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ বাহিনী। বিপর্যস্ত রাজধানী তেহরান, ভয়াবহ হামলার শিকার ঐতিহাসিক মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর, ব্যাপক ক্ষতিগ্রস্ত ইস্পাহান, কোম ও নাতাঞ্জের মতো গুরুত্বপূর্ণ শহরগুলো। কেবল সামরিক স্থাপনা নয়, টার্গেট করা হচ্ছে আবাসিক এলাকা, স্কুল ও হাসপাতাল। ইরানের সমর ভান্ডারে থাকা 43টি যুদ্ধজাহাজ ধ্বংসের দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র। রাতভর দফায় দফায় হামলা, বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠছে তেহরান। রাজধানীর পাশাপাশি ইসরায়েল যুক্তরাষ্ট্র যৌথ বাহিনীর তাণ্ডবে বিপর্যস্ত ইরানের ইস্পাহান, কোম, নাতানজের মতো গুরুত্বপূর্ণ শহরগুলো। কেবল সামরিক ঘাঁটি, কৌশলগত গুরুত্বপূর্ণ স্থাপনাই নয়, আবাসিক এলাকা, স্কুল ও হাসপাতাল লক্ষ্য করেও হামলা চালিয়েছে যৌথ বাহিনী। শনিবার যুক্তরাষ্ট্র ইসরায়েলের ব্যাপক বোমাবর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর। তেল আবিবের দাবি, বিমান হামলায় নিহত হয়েছে ইরান। যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে হু হু করে বাড়ছে অপরিশোধিত তেলের দাম। শুক্রবার বিশ্ববাজারে ব্যারেল প্রতি $92 ছাড়িয়েছে অপরিশোধিত তেলের দাম, যা সপ্তাহের ব্যবধানে বেড়েছে প্রায় 30%। উপসাগরীয় অঞ্চলে মার্কিন ইসরায়েল হামলা এবং ইরানের পাল্টা প্রতিশোধে বিশ্বজুড়ে টালমাটাল জ্বালানি ও গণপরিবহন খাত। বৈশ্বিক তেল সরবরাহের 20% নিয়ন্ত্রণকারী হরমুজ প্রণালী বন্ধের প্রভাবে চরম উৎকণ্ঠায় ব্যবসায়ীরা। সংঘাতের নেতিবাচক প্রভাব পড়েছে পুঁজিবাজারেও। এশিয়ার শেয়ার বাজারে গত 6 বছরের মধ্যে সবচেয়ে বড় দরপতন দেখা গেছে। বিপরীতে তেলের বাজারে দেখা দিয়েছে বড় উল্লম্ফন। মার্কিন ক্রুড তেলের দাম 19% বেড়ে পৌঁছেছে $80। জ্বালানির এই আকাশ ছোঁয়া মূল্যে বিশ্বজুড়েই নতুন করে দেখা দিয়েছে মূল্যস্ফীতির সংখ্যা। ডলার শক্তিশালী হওয়ায় মান হারিয়েছে ইউরো ও ব্রিটিশ পাউন্ড। রাজধানীতে বাড়তি চাহিদার কারণে বেশিরভাগ পেট্রোল পাম্পগুলোতে মিলছে না তেল। খালি হাতে ফিরছেন যানবাহন চালকরা। ভোর থেকেই ঢাকার বিভিন্ন স্থানের পেট্রোল পাম্পগুলোয় গাড়ি আর মোটরসাইকেলের লম্বা লাইন। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার পরও সরকারের বেঁধে দেওয়া নিয়মে মিলছে না তেল। তাই যানবাহন নিয়ে চালকরা ঘুরছেন এক পাম্প থেকে আরেক পাম্পে। তেল না পাওয়ায় বিভিন্ন পাম্পে বাকবিতণ্ডায় জড়াচ্ছেন অনেকে। সরকারকে পাম্পগুলোতে কঠোর নজরদারির আহ্বান জানিয়েছেন গ্রাহকরা। আর পাম্পের মালিকরা বলছেন, হঠাৎ চাহিদা ব্যাপক হারে বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন তারা। তবে দুদিনের সাপ্তাহিক ছুটির পর রোববার ডিপো খুললে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসার প্রত্যাশা তাদের। সব মিলিয়ে স্বাভাবিক সময়ের তুলনায় বাড়তি চাহিদার কারণেই এই সংকট। তেল ছাড়া তো মার্কেটিং এ জব করি, উপায়ও নাই। প্রায় 45 মিনিট ধরে জ্যামে আছে। না, এটা ঠিক আছে, একটু ইয়ে লাগতেছে, কষ্টের পরে তো পাওয়ার পর একটু স্বাভাবিক যা লাগে আর কি, হ্যাপি। বাঙালিরা হলো অতি এতেই বেশি উচ্ছৃঙ্খল হয়ে যায় আর কি।
আমি মহাখালী দিয়ে গেলাম, একটা পাম্প খোলা নেই, সবগুলো পাম্প বন্ধ। স্বাভাবিক আমরা যেভাবে তেল উঠাই আমরা এখন ওইভাবেই তেল উঠাইতেছি, কিন্তু মজুদের টান কি সেলটা আমার বেশি, স্বাভাবিক সেলের তো আমার অতিরিক্ত সেল গেছে। আমরা একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি, পুরো বিশ্ব যাচ্ছে। সরকার যেভাবে স্টেপ নিয়েছেন সোফার, আই থিঙ্ক ইট ইজ অ্যাবসলিউটলি অলরাইট, এবং আমরা ইনশাল্লাহ এটা উঠতে পারবো। আমি বলি যে যে কয়েকটি পাম্প আমি বন্ধ দেখেছি যেখানে পেট্রোল, অকটেন, ডিজেল কিছুই মিলছে না, সেই পাম্পগুলো সুনির্দিষ্ট করে দিতে একটু বলি। আমার পেছনেই আছে রয়্যাল ফিলিং স্টেশন। এই ফিলিং স্টেশনটি 1 ঘন্টা ধরে বন্ধ আছে। তার আগ পর্যন্ত কিন্তু এই ফিলিং স্টেশন থেকে কিন্তু জ্বালানি দেওয়া হচ্ছিল, এবং যদিও এখানে ফিলিং স্টেশনে যারা আছেন তারা বলছেন যে তাদের যে মজুদ ছিল সেই মজুদ শেষ হয়ে গেছে, তাই আগামীকাল তারা খুলতে পারবেন বলে আশা করছেন। এছাড়া তালতলা, মিরপুরের যে তালতলা আগারগার, যে সেখানে হাসান ফিলিং স্টেশন আমরা বন্ধ পেয়েছি, তাদেরও বক্তব্য একই, তাদের সরবরাহ নেই। সেই সাথে নয়, জাতীয় সংসদে স্পিকারকে অভিভাবক মেনেই এগিয়ে যাবেন বিএনপির সংসদ সদস্যরা, জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। ত্রয়োদশ সংসদ অধিবেশনের সামনে রেখে বিএনপি এমপিদের জন্য প্রশিক্ষণ কর্মশালার দ্বিতীয় দিনে গণমাধ্যমকে একথা বলেন তিনি। গুলশানে চেয়ারম্যানের দলীয় কার্যালয়ে সকাল 10টায় শুরু হয় এই কর্মশালা। তথ্যমন্ত্রী বলেন, সংসদীয় ব্যবস্থা অনুযায়ী সংসদে রাষ্ট্রপতি প্রথম ভাষণ দেবেন, নেওয়া হয়েছে প্রস্তুতিও। সকালের পর্বে ঢাকা জেলা, ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের সংসদ সদস্যরা অংশ নিয়েছেন। বিকেলে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের এমপিরা অংশ নেবেন। জানা গেছে, সংসদের কার্যপ্রণালী, আচরণবিধি, বিল প্রণয়ন ও পর্যালোচনা, বাজেট সংক্রান্ত নথি বিশ্লেষণ ও সংসদীয় কমিটিগুলোর কার্যক্রম সহ প্রয়োজনীয় বিধিবিধান সম্পর্কে এমপিদের ধারণা দেওয়া হচ্ছে। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি। প্রধানমন্ত্রী তারেক রহমানের 20তম কারাবন্দী দিবস আজ। 2007 সালের এই দিনে তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার তাকে গ্রেফতার করে। একাধিক মামলায় সে সময় তারেক রহমানকে রিমান্ডে নেওয়া হয়। গ্রেফতারের পর প্রায় 18 মাস তিনি কারাগারে ছিলেন। পরে 2008 সালের 3 সেপ্টেম্বর জামিনে মুক্তি পেয়ে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান তিনি। 111 সরকারের ধারাবাহিকতায় স্বৈরাচার আওয়ামী লীগ সরকারও তারেক রহমানের বিরুদ্ধে সারা দেশে শতাধিক মামলা দায়ের করে। পরে আদালত থেকে ন্যায় বিচার পেয়ে মামলা থেকে নিস্তার পান তিনি। বিএনপি নেতাদের দাবি, সবগুলো মামলাই ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তবুও নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে দলের নেতৃত্ব ধরে রেখেছেন তারেক রহমান। দলের ভবিষ্যৎ রাজনীতির জন্যও তার ভূমিকা গুরুত্বপূর্ণ মনে করেন তারা। এই দিনটিতে মিলাদ মাহফিলের আয়োজন করেছে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন। নিজেদের দক্ষতা বৃদ্ধি ও সিভিল প্রশাসনের সক্ষমতার স্বার্থে সশস্ত্র বাহিনীর স্ব ইউনিটে ফিরে যাওয়া উচিত বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা। তারা বলছেন, সশস্ত্র বাহিনী দীর্ঘদিন ব্যারাকের বাইরে থাকলে সামরিক ও সিভিল উভয় প্রশাসন একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হওয়ার